ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এখন আমরা অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করো। ওকে, আরেকটা জিনিস ফ্রেন্ডস, এখন থেকে আমরা এভাবেই 2-3 দিন পর পর আমরা একবারে বেশি অঙ্ক দিয়ে একটা প্র্যাকটিস সেট সলভ করব। যেরকম চ্যাপ্টার ভিত্তিক তোমাদের ক্লাস দিব, হ্যাঁ, 4-5 দিন পর পর একটা বড় ভিডিও দিয়ে দিব। আমরা প্র্যাকটিস সেট এরকম 2-3 দিন পর পর দিব, একটু বেশি অঙ্ক দিব। ওকে, চলো। আরেকটা জিনিস ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকে অলরেডি জেনেই গিয়েছো, তোমার টার্গেট যদি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরি হয়, তাহলে তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি হচ্ছে অর্জুন বেস। ওকে, এটা মূলত পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাকে ফোকাস করে এই অর্জুন বেস চালু করা হয়েছে, যার ডিউরেশন হচ্ছে 3 মাস। মাত্র 3 মাসে আমরা সমস্ত কিছু সিলেবাসে যা যা আছে সমস্ত কিছু ধরে ধরে কভার করব। ওকে, আর ম্যাথের জন্য বিশেষ করে এখানে কনসেপচুয়াল প্লাস শর্টকাট দুভাবেই করানো হবে। ওকে, প্রত্যেকের জন্য উপযোগী। তুমি যদি শর্টকাট চাও শর্টকাটও পাবে, কনসেপচুয়ালও পাবে, সমস্ত কিছু পাবে। বস মক টেস্ট নেওয়া হবে, ক্লাসের পরে পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে, লাইভ ক্লাস হবে, যদি মিস হয়ে যায় রেকর্ডও পাবে। ওকে, চলো। এটার কোনো এডমিশন মানে মাসিক বেতন নেই, একবারই পেমেন্ট করতে হবে। অ্যাকচুয়াল ফিস হচ্ছে এডমিশন ফি 999 টাকা, একবারই পেমেন্ট। কিন্তু এখন অফারে 6 তারিখের মধ্যে যদি তোমরা পেমেন্ট করো, তাহলে তোমাদের মাত্র পেমেন্ট করতে হবে 499 টাকা। 499 টাকায় পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের সম্পূর্ণ প্রিপারেশন, সমস্ত সাবজেক্টে ডিটো প্রিপারেশন হবে। তার জন্য কি করতে হবে, নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, বা হোয়াটসঅ্যাপে কোর্স লিখে এসএমএস করতে পারো, বা এই ভিডিও ডেসক্রিপশনে পিন কমেন্টে চলে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ওকে, আসো তাহলে, লেট করে না বস। গোল্ডেন অপরচুনিটি যদি তোমার টার্গেট হয় বা স্বপ্ন হয় যে না স্যার এবার আমার পুলিশের চাকরি লাগবেই, তাহলে বস লেট করে না, চোখ বন্ধ করে এই কোর্সে ভর্তি হয়ে যায়, সমস্ত কিছু ধরে ধরে কভার করা হবে। ওকে, আসো। প্রথম প্রবলেম, নিম্নলিখিত কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য? তাহলে 18কে তুমি এভাবে ভাঙতে পারো 3 গুণন 6, বা এভাবে ভাবতে পারো 2 গুণন 9, 9 দুগুণে 18। কোনটা বিভাজ্য নয়? তাহলে 18 দিয়ে বিভাজ্য হওয়া মানে সিম্পল কথা, 3 দিয়ে হইতে হবে, 6 দিয়ে, বা এভাবে ভাবতে পারে 2 দিয়ে হইতে পারে, বা 9 দিয়ে। তাহলে দেখো এটা দিয়েই চেক করা যায়। প্রথমে 2 দিয়ে চেক করি, এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। যেহেতু 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 18 দ্বারা বিভাজ্য হবে না। বাকিগুলো আর চেক করারই দরকার নেই। যেহেতু সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 18 দ্বারাও কি হবে না, বিভাজ্য হবে না। রাইট, চলো, এটাই অ্যান্সার হবে। তাহলে 2। যদি দুটি সংখ্যার যোগফল হয় 36 এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 এবং 105, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত? সংখ্যা দুইটা যে কোনো ভাবতে পারো, মনে করো একটা এ আর একটা বি। সংখ্যা দুইটার যোগফল কত? 36। এবার আমরা একটা জিনিস জানি, কি বলো দেখি, দুইটা সংখ্যার ক্ষেত্রে সংখ্যা দুইটার গুণফল আর গসাগু আর লসাগুর গুণফল, গসাগু আর কত, গসাগু হচ্ছে 3 আর লসাগু 105, গুণ করলে কত হয়? 315। তাহলে গসাগু আর লসাগুর গুণফল যদি 315 হয়, তাহলে সংখ্যা দুইটার গুণফল 315। ক্লিয়ার? সংখ্যা লসাগু আর গসাগুর গুণফল যত হবে, সংখ্যা দুইটার গুণফল ততই হবে। রাইট, এবার বার করতে কি বলছে, সংখ্যা দুইটার অনন্যকের যোগফল। তাহলে একটা সংখ্যা এ ধরলাম না, এর অনন্যক কত হবে? 1/a, আর বি এর অনন্যক কত হবে? 1/b। অনন্যকের যোগফল বার করতে বলছে, লসাগু হবে ab। তাহলে দুইটাই যখন লসাগু, এত ভাবার দরকার নেই, কোনাকুনি গুণ, বি ওকে বি আর এদিকে এ ওকে। তাহলে বি প্লাস এ বা এ প্লাস বি যাই বলো, এ প্লাস বির মান কত? 36, আর নিচে এবি, এবির মান কত? 315। 3 দিয়ে যদি ক্যান্সেল করো 12, 9 দিয়ে ক্যান্সেল করা যায় না একবারে, 4 9 36, 9 দিয়ে ক্যান্সেল করো, 3 9 27, থাকবে 4 45, 5 9 45। তার মানে কত হচ্ছে বলে দেখি? 4/35। ক্লিয়ার? অনন্যকের যোগফল কত হচ্ছে তাহলে ভাই? 4/35। আসো 3। কিছু ছাত্র মিলে একটি পিকনিকের আয়োজন করলো, খাবারের জন্য 500 টাকা বরাদ্দ হলো, কিন্তু 5 জন ছাত্র পিকনিকে যেতে পারলো না, যার জন্য প্রত্যেক ছাত্রের জন্য খাবার খরচ 5 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। কতজন ছাত্র পিকনিকে গিয়েছিল? মোট কথা তারা খরচ কত করবে বলে দেখি ভাই? 500 টাকা। টোটাল কত খরচ করবে? 500 টাকা। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা অপশন টেস্ট যদি করি, মন দিয়ে শুনে, মনে করো
এনে কতজন ছাত্র? আমরা ধরলাম 15 জন ছাত্র পিকনিকে গেল। যদি ছাত্র সংখ্যা 15 হয়, একজনের জন্য কত খরচ হবে? একটু অপশন টেস্ট করি। হ্যাঁ, যদি ছাত্র সংখ্যা 15 হয়, তাহলে একজনের জন্য কত খরচ হবে? 15 দিয়ে 1500 ভাগ করতে হবে, তাই না? 15 জনের জন্য 1500 টাকা হয়, তাহলে একজনের জন্য কত খরচ? সরি, 1500 বলি কেন, 500। 15 দিয়ে 500 ভাগ করে, এটা মিলছে না, এটা ফ্র্যাকশনে আসে তো ছাড়ো, এটা হয়তো হবে না, পূর্ণ সংখ্যা দিয়ে নরমালি হবে। আসো বি নম্বর অপশনে, যদি ছাত্র সংখ্যা 20 হয়, তাহলে 20 জনের জন্য খরচ হয় 500 টাকা, তাহলে একজনের জন্য কত খরচ হবে? 500/20। হ্যাঁ, অপশন টেস্ট করি, নাহলে আর বীজগণিতিক আকার নেবে। কত হয়? একজনের জন্য কত টাকা খরচ হবে? 25 টাকা। ওকে, এবার বলছে যদি ছাত্র সংখ্যা 5 জন বাড়ে, মানে 20 + 5, নাকি 5 জন বাড়ে না কমে? যদি 5 জন ছাত্র কমে যায়, আচ্ছা, যদি 5 জন ছাত্র কমে যায় মানে ছাত্র যাবে কতজন? 15 জন। তাহলে কি হবে? প্রত্যেক ছাত্রের জন্য খাবার খরচ 5 টাকা বাড়বে, তাহলে আগে 15 টাকা খরচ হতো, এখন খরচ হবে 5 টাকা বাড়বে, মানে 30 টাকা। ছাত্র যদি 15 জন যায়, 5 জন কম যায়, সরি, 15 জন যদি ছাত্র যায়, তাহলে একজনের জন্য খরচ হবে 25 টাকা, সরি 5 টাকা বেশি, 30 টাকা। এবার এই দুইটা গুণ করো তো, 15 আর 30 গুণ করলে 450। এখন একজনের জন্য খরচ হয় 30 টাকা, তাহলে 15 জনের জন্য খরচ কত হবে? 450 টাকা। তাহলে এইটা হইতে পারে না, কেন বলে দেখি? এনে প্রশ্নের মানে কি বলছে বলে দেখি? আগেও 500 টাকা খরচ হইতো, এখনো 500 টাকাই খরচ হবে, কিন্তু এখন তো 500 হচ্ছে না। ওকে স্যার, বুঝতে পারছি না, চলো বাকি অপশনগুলো চেক করি, দেখবে আরো ক্লিয়ার হবে। আমরা যদি ছাত্র 25 জন জড়ি, তাহলে একজনের জন্য কত খরচ হবে? 25 দিয়ে 500 ভাগ করো। অনেকে বলবে এইভাবেও তো একটু সময় নষ্ট হবে স্যার, একটু তো বস সময় নষ্ট হবে। হ্যাঁ, এবার যদি 5 জন কম যায়, তার মানে ছাত্র কত জন যাবে? 20 জন। আর একজনের জন্য খরচ কত হবে বলে দেখি? 5 টাকা বেশি, 25 টাকা। এবার দেখো তো, একজনের জন্য যদি 25 টাকা হয়, তাহলে 20 জনের জন্য 25 × 20 500 টাকা। এটি অ্যান্সার। আগেও কত বলে দেখি? 25 জন যদি যায়, একজনের জন্য 20 টাকা, 25 × 500। আর এখন ছাত্র যাবে 20 জন, একজনের জন্য 25 টাকা, 25 আর 20 গুণ করে 500। টোটাল খরচ আগেও 500, এখনো 500, দুইটাই সেম হলো না? তার মানে এটি অ্যান্সার। ওকে, চলো। 5টি সংখ্যার গড় 10, যে সংখ্যাটি যোগ করলে এদের গড় 16 হবে, সেই সংখ্যাটি কত? খুবই সিম্পল। তাহলে 5টার গড় যদি 10 হয়, গড় মানে একটা সংখ্যায় 10, তাহলে 5টা মিলে কত হবে? 5 × 10 = 50। এবার একটা সংখ্যা যদি যোগ করি, আগে 5টা ছিল, এখন একটা সংখ্যা যোগ করলে কয়টা সংখ্যা হবে? 6টা। 6টা সংখ্যার গড় হচ্ছে 12, তাহলে টোটাল কত? 6 × 12 = 72, তাই না? তাহলে 6টা সংখ্যার যোগফল 72, 5টা সংখ্যার যোগফল কত? 50। তাহলে 6টার থেকে যদি 5টা বাদ দাও, তার মানে যে সংখ্যাটা যোগ করলাম সেটা কত? 22। 5টা যোগ করলে 50 হয়, 6টা যোগ করলে 72। 6টার থেকে 5টা বাদ দাও, তার মানে যে সংখ্যাটা যোগ করলাম সেটা কত? 22। আসো 5। 8 বছর আগে একজন লোকের বয়স তার ছেলের বয়সের 3 গুণ ছিল। লোক বলতে তার মানে পিতা, না? পিতার বয়স কি হচ্ছে? পুত্রের বয়সের 3 গুণ ছিল, মানে পুত্রের বয়স যদি হয় 1 ভাগ, তাহলে লোকটার বয়স বা পিতার বয়স হবে 3 ভাগ। এটা কয় বছর আগে? এটা 18 বছর আগে। আর বর্তমান বয়স কি হবে? বর্তমান বয়স, লোকটির বর্তমান বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, মানে পুত্রের বয়স যদি 1 ভাগ হয়, তাহলে পিতার বয়স হবে দ্বিগুণ, মানে 2 ভাগ। এবার এটা কিভাবে করব? তো মন দিয়ে শুনুন। আগে পরে যাই বলুক, দুইজন ব্যক্তির, বা সে পিতা পুত্র হোক বা যাই হোক, দুইজন ব্যক্তির বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকে। তাহলে আগে বলো দেখি, 3 আর 1 বয়সের ডিফারেন্স কত? 2। এখন 2 আর 1 এদের বয়সের ডিফারেন্স কত? 1। আগে বয়সের ডিফারেন্স 2 নেয়, এটাকেও 2 বানাও। কিভাবে 2 বানাবো স্যার? এটারে 2 দিয়ে গুণ করো, 2 ওকে 2। এটা 2 গুণ হলে এটাও 2 গুণ, 2 ওকে 2। বাদিকেরটাও 2 গুণ, 2 2 4। ওকে, ডিফারেন্সটা সেম পাবে। 3 আর 1 এর ডিফারেন্স 2, এখানে 4 আর 2 এর ডিফারেন্সও 2। এবার কম্পেয়ার করো, যে কোনো দিকে কম্পেয়ার করতে পারো। পুত্রের বয়স আগে ছিল 1 ভাগ, এখন হলো 2 ভাগ। কয় ভাগ বাড়লো? 1 ভাগ। পুত্রের বয়স 1 ভাগ বাড়লো। আর প্রশ্নের ভাষা অনুযায়ী কত বছর বাড়বে বলে দেখি? আগে যা বয়স ছিল এটা 18 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স তার থেকে কত হবে? 18 বাড়বে।
তাহলে আমি ইউনিট দিয়ে যদি বলি তোমরা বলবে আচ্ছা স্যার 1 ইউনিট বাড়বে, আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো না কত বছর বাড়বে বলে দেখি 18 বছর। এখানে আগে যা বয়স ছিল বর্তমান বয়স বাড়বে। 18 বছর আগে যা বয়স ছিল তোমরা বলবে এখন বয়স সেম থাকবে না, বাড়বে। কত বাড়বে বলে দেখি 18 বাড়বে। তাহলে 1 এর ভ্যালু যদি 18 হয়, কত গুণ 18 গুণ, তাহলে লোকটি আর ছেলের বর্তমান বয়সের সমষ্টি কত? লোকটির বয়স 4 ভাগ, ছেলের বয়স 2 ভাগ, দুইজনের বয়সের যোগফল 6 ভাগ, তাই না? তাহলে 1 এর ভ্যালু যদি 18 হয় তাহলে তোমরা বলবে আচ্ছা স্যার 6 এর ভ্যালু কত হবে? 6 18 108, ঠিক না? পিতার বয়স 4 ভাগ, পুত্রের বয়স 2 ভাগ, টোটাল 6 ভাগ, 6 এর ভ্যালু কত হবে? 6 18 108, রাইট? চলো আসো 6। যদি পৃথিবীর আহ্নিক গতি 12% বাড়ে তাহলে একদিন এবং ঘন্টার মধ্যে কি সম্পর্ক হবে? তাহলে বেগ 12% বাড়বে। 12% কে ফ্র্যাকশন আনলে 12/100 কত হয় বলে দেখি? 3/25। বেগ আগে পৃথিবীর বেগ যদি থাকে 25, এখন 3 বাড়বে, তাহলে বর্তমানে পৃথিবীর বেগ কত হবে বলে দেখি? 28। ওকে, আগে বেগ যদি 25 থাকে, বর্তমান বেগ কত হবে বলে দেখি? 28 হবে। হ্যাঁ, বেগের রেশিও 25:28। এবার মন দিয়ে শুনবে, আহ্নিক গতি মানে কি? পৃথিবী এক পাক ঘুরবে, নিজের এক পাক ঘুরতে যতটুকু সময় লাগে, একবার ঘুরবে একবার পৃথিবী, তাই না? এক পাক ঘুরতে কতটুকু সময় লাগে? নর্মালি 24 ঘন্টা লাগে। এবার যদি বেগ বাড়ে তাহলে সময় কি লাগবে? কম, কি না? সময় কি লাগবে? কম। তাহলে আমরা জানি বেগ আর সময়ের ব্যস্ত সম্পর্ক না। বেগ যেহেতু বাড়লো, এবার আহ্নিক গতি বা সময় কিন্তু কমবে। কি হবে? ব্যস্ত সম্পর্ক হবে, তাই না? আগে যদি এক পাক ঘুরতে 28 ইউনিট সময় লাগে, এখন সময় লাগবে 25 ইউনিট। কেন? স্পিড বাড়লো না। তাহলে আগে এক পাক ঘুরতে 28 ইউনিট সময় লাগতো, এখন সময় লাগবে 25 ইউনিট। এবার আমরা জানি পৃথিবীর এক পাক ঘুরতে কতটুকু সময় লাগে? 24 ঘন্টা লাগে, নরমালি এভারেজ 24 ঘন্টা, তাই না? আর ইউনিট দিয়ে বললে 28 ইউনিট। তাহলে আগে সময় লাগতো 28 ইউনিট, এই 28 ইউনিটের ভ্যালু কত? রিয়েল ভ্যালু দিয়ে বললে 24 ঘন্টা। তাহলে এখন সময় লাগবে 25 ইউনিট, তাহলে 25 এর ভ্যালু কত? বুঝো নাই? নরমাল সময় তো 28 ইউনিট, আগে 28 ইউনিট সময় লাগতো, আর রিয়েল ভ্যালু দিয়ে বললে 24 ঘন্টা। 28 ইউনিটের ভ্যালু যদি 24 ঘন্টা হয়, বর্তমানে সময় লাগবে কম 25 ইউনিট, 25 এর ভ্যালু কত? ক্যান্সেল যদি করো, 4 7 28, 4 6 24, তাহলে গুণ করো উপরে 150 আর নিচে 7। 7 দিয়ে 150 কে ভাগ করো, 7 21 147, থাকবে 3। তার মানে 21 সমস্ত 3/7 ঘন্টা। তাহলে একদিন মানে কত? 21 পূর্ণ 3/7 ঘন্টা। এটাই অ্যান্সার, রাইট? চলো, পিটার একটি জিনিস তার প্রকৃত মূল্যের উপর 20% ছাড়ে কিনলো। সে যেই দামে কিনলো তার থেকে 40% বেশি দামে জিনিসটি বিক্রি করলো। নতুন মূল্য আর প্রকৃত মূল্য থেকে শতকরা কত বেশি? নতুন বিক্রয় মূল্যটা প্রকৃত মূল্য থেকে শতকরা কত বেশি? তাহলে দেখো, খেয়াল করো, আমরা ধরে নিই প্রকৃত মূল্যটা কত জানা নেই, তো পার্সেন্ট আছে, আমরা ধরে নিলাম প্রকৃত মূল্য 100 টাকা। এবার পিটার জিনিসটা কিনে কত পার্সেন্ট ডিসকাউন্টে? 20%, মানে 20 টাকা ডিসকাউন্ট পায়। সে কত টাকা দিয়ে জিনিস কিনে? 80 টাকায়। ওকে, 80 টাকায় জিনিস কিনে কেনার পর সে কি করে? এটা যে দামে কিনলো তার থেকে 40% বেশি দামে বিক্রি করে, মানে 40% লাভ করে। তাহলে 80 এর 40% বেশি দামে বিক্রি করে বা 40% লাভ করে। পার্সেন্ট তুললে তোমরা বলবে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 32 টাকা লাভ হবে। 32 টাকা বেশি দামে বিক্রি করবে বা 32 টাকা লাভ করবে, তার মানে বিক্রি করবে কত টাকায়? 80 যোগ 32, তার মানে তোমরা বলবে 112 টাকায় বিক্রি করবে। ওকে, তাহলে বলো দ্রব্যটার প্রকৃত মূল্য কত? অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রি করছি কত টাকায়? 112 টাকায়। এটাই তো বার করতে বলছি। দ্রব্যটার নতুন বিক্রয় মূল্য, এই নতুন বিক্রয় মূল্যটা প্রকৃত মূল্যের থেকে কত বেশি? শতকরা কত বেশি? 12 টাকা বেশি না? প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকার, বিক্রি করছি, নতুন বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা। কত টাকা বেশি? 12 টাকা বেশি। যেহেতু 100-র মধ্যে বেশি, এটাই তো পার্সেন্ট, তাই না? তার মানে কত পার্সেন্ট বেশি? 12% বেশি, রাইট? আসো 8। মিস্টার শর্মার খরচ এবং সঞ্চয়ের অনুপাত 3:2। যদি তার আয় 10% বৃদ্ধি পায়, তার আয় 10% বৃদ্ধি পায়, তার খরচও 12% বৃদ্ধি পায়, তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা জানি এখানে 3টা জিনিস হবে, তাই না? কি কি হবে বলে দেখি? আয়, তা আয়ের থেকে কিছু খরচ হবে,
আর বাকিটা কি করবে বলে দেখি সঞ্চয়। এবার প্রশ্নে রেশিও কি দেওয়া আছে ভাই, খরচের অনুপাত 3 ভাগ, মানে 3 টাকা খরচ করার পরও সে 2 টাকা জমায়। 3 টাকা খরচ করে বা ব্যয় করে তারপরে তার সেভিংস কত হয়, সঞ্চয় হয় 2 টাকা, তাহলে সে ইনকাম কত করে? তুমি বলবে খরচ আর সঞ্চয় যদি যোগ করি তাহলেই তো ইনকাম। তার মানে নিশ্চয়ই সে ইনকাম করে 5 টাকা, তাই না? 3 টাকা খরচ করার পরেও যদি 2 টাকা সঞ্চয় করতে পারে তাহলে তুমি বলবে সে ইনকাম করছে 3 যোগ 2 অর্থাৎ 5 টাকা। এক কাজ করি ভাই, যেহেতু পার্সেন্ট আছে না, শূন্য নিয়ে নিই। এখানেও 2 শূন্য, এখানেও 2 শূন্য, এখানেও 2 শূন্য। স্যার শূন্য কেন নিব? যেহেতু পার্সেন্ট আছে ক্যালকুলেশন সহজ হবে, রাইট? আয় 10% বাড়ে, তাহলে 10% মানে 500 এর 10% মানে 500 এর 10%। তাহলে বলো পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, তার মানে 50 টাকা বাড়বে। তার মানে এখন ইনকাম হবে 550 টাকা। 2 শূন্য কেন নিলাম বুঝছো তো? ফ্র্যাকশন ভাঙানোর জন্য। খরচ কত পার্সেন্ট বাড়বে? খরচ 12%। তাহলে 300 এর মান ইন্টু 12%। তাহলে পার্সেন্ট তুললে 2 শূন্য ক্যান্সেল, 3 12 36। তার মানে খরচ কত টাকা বাড়বে? 34 টাকা। তাহলে খরচ যদি 34 টাকা বাড়ে, আগে খরচ করতো 300 টাকা, এখন 36 টাকা বাড়বে, তার মানে এখন খরচ কত হবে? 334 টাকা। ওকে, তাহলে এখন সঞ্চয় কত করবে? এখন ইনকাম করে 550 টাকা, তার মধ্যে 334 টাকাই খরচ করে ফেলে, তাহলে বাকিটা কি করবে? সঞ্চয় করবে। তাহলে 550 মাইনাস 334, তার মানে কত হয় বলে দেখি ভাই? 214 টাকা, ঠিক না? ওকে, আয় থেকে সঞ্চয় খরচ বাদ দিলে তো সঞ্চয় পাওয়া যাবে, এটাই বার করতে বলছে। তাহলে বলো দেখি সঞ্চয় বাড়লো কত? আগে সঞ্চয় ছিল 200 টাকা, এখন সঞ্চয় করছে 214 টাকা। কত টাকা বাড়লো ভাই? 14 টাকা বাড়লো। এবার এটাকে যদি পার্সেন্টে নিই, তোমরা বলবে আচ্ছা স্যার 200 এর মধ্যে বাড়ছে 14 টাকা, তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত বাড়বে? ওকে, 2 শূন্য 2 শূন্য ভোগে যাবে, 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14। তার মানে তোমরা বলবে 7 7% বাড়বে, তাই না? 200 এর মধ্যে বাড়ে 14 টাকা, তাহলে শতকরা মানে 100 এর মধ্যে কত বাড়বে? তার মানে 7% বাড়বে। আসুন নয় 4 4 ইন্টু a এর মূলধন, তার মানে আমি সংক্ষেপে বি লিখতে পারি 4a 6b সমান সমান 10c। এটা পূর্ণ, এটার রেশিওতে নিতে গেলে কি করব? 4 6 10, এদের লসাগু কত হয় ভাই? 60 হয়, তাই না? তাহলে এটাকেও 60 দিয়ে ভাগ করো, এটাকেও 60 দিয়ে ভাগ করো, এটাকেও 60 দিয়ে ভাগ করো। তাহলে মাঝখানে সমান সমান থাকলে উপরের গুলা লসাগু দিয়ে নিচে ভাগ করব। ওকে, তাহলে 4 দিয়ে 60 কে ভাগ করো 15, 6 দিয়ে ভাগ করো 6 2 60, 10 দিয়ে ভাগ করো 6 2 60। তার মানে এ এর মূলধন 15 ভাগ, বি এর মূলধন 10 ভাগ, সি এর মূলধন 6 ভাগ। এবার কি বলো দেখি, যে যতটুক মূলধন দেয় তাকে ততটুকুই লভ্যাংশ দিব। এর মূলধন 15 ভাগ, তাহলে এ 15 ভাগ লভ্যাংশ পাবে, বি 10 ভাগ লভ্যাংশ পাবে, সি 6 ভাগ লভ্যাংশ পাবে। যে যতটুকু মূলধন দিবে সে ততটুকুই লভ্যাংশ পাবে। তাহলে টোটাল লভ্যাংশ 15 আর 10 25 আর 6 31 ভাগ। তার মানে টোটাল লভ্যাংশ হচ্ছে কত বস? 31 ভাগ। এই 31 এর ভ্যালু কত? টোটাল লভ্যাংশ হচ্ছে 31 ভাগ, 31 এর ভ্যালু কত? 4650। নিচে ইউনিট দিবে, হ্যাঁ ইউনিট। ওকে, যাতা টেকনিকও বলা যায়। টোটাল লভ্যাংশ 31 ইউনিট, 31 এর ভ্যালু 4650 টাকা। এটাও টোটাল লভ্যাংশ, এটাও টোটাল লভ্যাংশ, উপরে রিয়েল ভ্যালু দিতে হয়, নিচে ইউনিট দিয়ে। 31 এর ভ্যালু যদি 4650 হয়, এবার বার করতে বলছে সি কত পাবে। সি পাবে 6 ভাগ, 6 এর ভ্যালু কত? আশা করি এটা একবারে কাটা যাবে, তাই না? 31 কে 31 থাকবে 15, 150। 31 31 থাকবে 15, 155, 5 31 155 আর একটা শূন্য। তাহলে 6 দিয়ে 150 কে গুণ করে 6 15 90 আর একটা শূন্য। তার মানে সি কত টাকা পাবে? 900 টাকা। বুঝো না স্যার? এইভাবে প্রবলেম হয়, এইভাবেও করতে পারো। 31 এর ভ্যালু হচ্ছে 4650, 15 গুণ মানে 150 গুণ। সি পাবে 6 ভাগ, 6 এর ভ্যালু কত হবে? এটাও 150 গুণ। তার মানে কত হবে ভাই? 900 টাকা, ঠিক না? দেখো 10 নম্বরে কি বলছে, এ একটি কাজের 10 ভাগের 7 ভাগ করে 5 দিনে, সে বাকি কাজটি বি এর 7 জনিয়ে 4 দিনে করে, পুরো কাজটি এ আর বি একসাথে কত দিনে করবে? এনে যদি বলতো না বি একা কাজটি কত দিনে করে, তাহলে কিন্তু তোমাকে ভুগতে হতো। এনে যেহেতু এ আর বি বলছে, তাহলে তুমি ইউ সলভ করে দিবে। কি করে স্যার? এ 10 ভাগের 7 ভাগ করে কত দিনে? 15 দিনে। এটার কোনো দরকারই নেই। বি বললে না ভাই, এনে পুরা ভুগতে হইতো তোমাকে ভাই। সে বাকি কাজটি, বাকি মানে 10 ভাগের মধ্যে 7 ভাগ হয়ে গেল, বাকি এই 10 ভাগের 3 ভাগ, এটা এ আর বি করে, হ্যাঁ।
10/3 কাজ কত দিনে করে বলে দেখি, বাকি কাজটা করে ভাই 4 দিনে। কেন স্যার? 10 ভাগের মধ্যে 7 ভাগ হয়ে গেল, বাকি থেকে 3 ভাগ, এটা করে 4 দিনে। তাহলে টোটাল কাজ, টোটাল মানে এক অংশ করবে কত দিনে? 4 গুণন এটা উল্টে যাবে, উপরে যাবে 10 আর নিচে 3, তার মানে 4 10 40/3। 3 দিয়ে 40 কে ভাগ করো, 3 13 39 থাকবে 1, তার মানে 13 সমস্ত 1/3 দিনে, একই না? ওকে, চলো আসো 11। একটি ট্রেন একটি নির্দিষ্ট গতিতে 600 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি ট্রেনের গতি 5 কিমি পার ঘন্টা বাড়ানো হয়, তাহলে যাত্রা সম্পূর্ণ করতে 4 ঘন্টা কম সময় লাগে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। এখানে না একটা জিনিস খেয়াল করবো, এরকম যখন গতিবেগ বাড়লে এত সময় কম লাগে বা গতিবেগ কমলে সময় এত বেশি লাগে, তখন একটা দূরত্ব বার করার ফর্মুলা আছে। তোমরা জানো কি ভাই? দূরত্ব বার করার একটা ফর্মুলা আছে, বেগের গুণফল। মানে এরকম যখন বেগের মধ্যে কম্পেয়ার হবে, বেগ এত বাড়লো বা এত কমলো, বেগ বাড়লো এত সময় কম লাগে বা বেগ কমলে এত সময় বেশি লাগে, তখন এখান থেকে একটা ডিস্টেন্স বার করার ফর্মুলা আছে, বেগের গুণফল। বেগ মানে দুটো বেগের মধ্যে কম্পেয়ার হচ্ছে না, দুটো বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স। বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময় ডিফারেন্স। হ্যাঁ, দেখো এগুলো আমরা খুব সিম্পলি সলভ করবো অপশন টেস্টের হেল্প নিয়ে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো ভাই। হ্যাঁ, বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স, এটা দিয়ে কি পাওয়া যাবে বলে দেখি? দূরত্ব পাওয়া যাবে। তাহলে বেগ কত বাড়লো বলে দেখি? 5 কিমি পার ঘন্টা বাড়ে না? আমরা ধরলাম আগে বেগ ছিল x, এখন 5 বাড়লে বেগ কত হবে? x + 5, ঠিক না? তাহলে আমি যদি বলি ডিস্টেন্স বা দূরত্ব, তাহলে ফর্মুলা কি হবে? দুটো বেগের গুণফল, তাহলে x * x + 5। আচ্ছা, বেগ বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ, তাই না? ওকে, তাহলে বেগের গুণফল x * x + 5 আর নিচে বেগের ডিফারেন্স। বেগের ডিফারেন্স, বেগ কত বাড়লো? 5 ইনটু সময়ের ডিফারেন্স। সময় কত? ডিফারেন্স মানে কত কম বা বেশি লাগে? 4 ঘন্টা কম লাগে সময়, ডিফারেন্স হচ্ছে 4। এটা তাহলে দূরত্ব না, আর প্রশ্নের ডিসটেন্স কত আছে? 600। তাহলে 4 দিয়ে 600 কে কাটো, কত হয়? 150। x * x + 5, এই দুইটা গুণ করো, তাহলে 5 আর এটা গুণ করো, 5 15 75 আর একটা 0 750। তাহলে এটা এখান থেকে x এর মান কত হবে? x আর x + 5। হ্যাঁ, মন দিয়ে শোনো, x আর x + 5 এই দুইটার গুণফল কত হবে? x আর x + 5 এই দুইটা গুণ করলে কত হবে? 750 হবে। মন দিয়ে শোনো, x আর x প্লাস। তাহলে এখানে দেখো তো কোনটা বসাইলে হয়? দেখো তো 25 বসাও তো। 25 বসাইলে x এর জায়গায় যদি 25 বসাই, এখানে 25 আর 5 যোগ করে 30, এই দুইটা গুণ করলে হ্যাঁ 750 হয়। x এর মান দেখলাম প্রথম অপশন বসালে হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলবে x এর মান, x মানেই তো বেগ, তার মানে বেগ হচ্ছে কত? 25। এটাই অ্যান্সার। খেয়াল রাখবে, হ্যাঁ, বেগের গুণফল বাই বেগের ডিফারেন্স ইনটু সময়ের ডিফারেন্স, এটা দিয়ে ডিসটেন্স পাওয়া যায়। দেখো 12 নম্বরে কি বলছে? 270 মিটার দীর্ঘ একটি ট্রেন 120 কিমি পার ঘন্টা গতিতে বিপরীত দিক থেকে 80 কিমি পার ঘন্টা গতিতে আসা অপর একটি ট্রেনকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ও অপর ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো দুইটা বিপরীত দিক থেকে আসছে না, তাহলে বেগ কত হবে বলে দেখি? বিপরীত দিক থেকে আসলে দুইটা বেগ যোগ করি, তার মানে কত হয়? 200 কিমি পার ঘন্টা। মিটার পার সেকেন্ডে আনার জন্য 5/18 দিয়ে গুণ, এই 2 দিয়ে কাটো 9, আর এখানে কত হয়? 100। তার মানে কত হয়? উপরে 500, 5 দিয়ে 100 গুণ করে 500 আর নিচে 9, এত মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ। আর সময় কত? সময় হচ্ছে 9 সেকেন্ড, টি। টাইম হচ্ছে কত সেকেন্ড? 9 সেকেন্ড। তাহলে দূরত্ব কত? দূরত্ব মানে হচ্ছে বেগ ইনটু সময়। বেগ হচ্ছে 500/9 ইনটু 9, তার মানে 500 মিটার। এবার এই যে 500 মিটার বার করলাম না দূরত্ব, বলে দেখি এনে কি আছে? এখানে দুটো জিনিস আছে। এখানে প্রথম ট্রেনেরও দৈর্ঘ্য আছে প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য আছে, দুটো দৈর্ঘ্যের যোগফল হচ্ছে কত বলে দেখি ভাই? 500। এখানে তোমরা বলবে দুটো জিনিস আছে, প্রথম ট্রেনেরও দৈর্ঘ্য আছে প্লাস দ্বিতীয় ট্রেনেরও দৈর্ঘ্য আছে, দুটো মিলে হচ্ছে কত বলে দেখি? 500। এবার প্রথমটার দৈর্ঘ্য তো প্রশ্নে দেওয়াই আছে কত? 270।
তাহলে দ্বিতীয়টার দৈর্ঘ্য কত হবে? দুইটা মিলে যদি 500 হইতে হয়, তুমি বলবে স্যার একটা হচ্ছে 270, তাহলে আরেকটা হবে 230। দেখো দুইটা যোগ করলে কত হয়? 500। তাহলে একটার দৈর্ঘ্য 270, আরেকটার দৈর্ঘ্য কত হবে? অপর ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 230, তাই না? একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করতে গেলে কতটুকু দূরত্ব যাবে? প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্যের যোগফল। তাই এখানে যে দূরত্বটা পেলাম না, এখানে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল আছে, রাইট? বার্ষিক 4% সরল সুদের হারে 4 বছরের শেষে 848 টাকার একটি ঋণ কতগুলি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ হবে? দেখো মন দিয়ে শোনো, 4টা কিস্তিতে শোধ করবে। হ্যাঁ, এনে দেখো প্রথম কিস্তিটার উপর না সে খেয়াল করো। মনে করো প্রথম কিস্তিটা কত সালে দেয়? মনে করো সাপোজ বুঝতে সুবিধার জন্য মনে করো 1 জানুয়ারি 2021। কত কিস্তিটা? মনে করো 100 ইউনিট। আর দ্বিতীয় কিস্তি মনে করো কত? 1 জানুয়ারি 2022। পরে আমি এটারে শর্ট বানিয়ে দিচ্ছি, তোমাদের অনেকের মনে হবে স্যার অনেক বড় হয়ে যাচ্ছে। দ্বিতীয় কিস্তিটাও 100 ইউনিট। তৃতীয় কিস্তিটা কত? 1 জানুয়ারি 2023। প্রত্যেক বছরে একটা দেয়, 100 ইউনিট। আর চতুর্থ কিস্তিটা 1 জানুয়ারি 2024 দেয়। হ্যাঁ, মনে করো এটা দেওয়ার সাথে সাথে ঋণ সুদ। তাহলে মন দিয়ে শুনো, যেদিন থেকে কিস্তি দেওয়া শুরু হচ্ছে আর যেদিন শেষ হবে, এই শুরু থেকে শেষ ততদিনের কিন্তু সুদ কাউন্ট হবে। কিরকম? 2021 সালে দিলে ঋণ সুদ হবে 2024-এর শুরুতে। 24-এর শুরুতে মানে 24টা বাদ দাও, 24-এর শুরুতেই শেষ। তাহলে 21 যাবে, 22 যাবে, 23 যাবে, 24-এর শুরুতেই শেষ। আমি শর্ট বানাবো, চাপ নাই। তার মানে এই প্রথম কিস্তির উপর তুমি বলবে স্যার এটার উপর 3 বছরের সুদ। আর দ্বিতীয় কিস্তিটা 2022-এ দাও 22 আর 23, 2 বছরের সুদ পাবে। তৃতীয় কিস্তির উপর কত বছরের সুদ পাবে? 1 বছরের সুদ। আর চতুর্থ কিস্তি দেওয়ার সাথে সাথে ঋণ সুদ, তার মানে এটার উপর কোনো সুদ পাবে না। তাহলে দেখো 100 ইউনিটের উপর 3 বছর প্লাস 100 ইউনিটের উপর 2 বছর প্লাস 100 ইউনিটের উপর 1 বছর। আসল যদি সেম থাকে না, তোমরা জানো আমি আগে এক্সপ্লেইন করছিলাম, সময়টা শুধু যোগ হবে। 100 ইউনিট 3 বছর প্লাস 100-র উপরেই আরো 2 বছর, 100-র উপরেই আরো 1 বছর। তাহলে আসল যোগ হবে না, কিন্তু যে কোনো একটা যোগ হয়, আসল সেম না, সময়টা যোগ হবে। তাহলে তুমি বলবে এখানে কতটুকু সুদ পাবে বলে দেখি। সুদ হবে 100 ইউনিটের কয় বছরের সুদ? 3 আর 2 5, আর একে 6, 6 বছরের সুদ পাবে। স্যার আসল 300 কেন হবে না? 300 হবে না ভাই। হ্যাঁ, মন দিয়ে শোনো, 100 ইউনিট 3 বছর, আবার এই আসল 100 কি আরো 2 বছর কাটালে, মনে করো তুমি এভাবে ভাবতে পারো, মনে করো 100 ইউনিটকে 3 বছর কাটালে, পরে এই 100 ইউনিটকে আরো 2 বছর কাটালে, 100-কে আরো 1 বছর কাটালে, মূলধন তো সেমই রাখছো। তাহলে 100 ইউনিটের 6 বছরের সুদ। তাহলে 100 ইউনিটের 6 বছরের সুদ কত হবে? 1 বছরে কত পার্সেন্ট সুদের হার? 4% না? 1 বছরে 4% হলে তাহলে 6 বছরে কত হবে? 4 6 24%। একবারে করে দিলাম। হ্যাঁ, 1 বছরে 4, 6 বছরে 4 6 24। তাহলে 100-র 24% মানে কত? 24 ইউনিট। ওকে, তাহলে 4টা কিস্তিতে কত দিলে? প্রত্যেকটা কিস্তি 100 না, 4টা কিস্তি মিলে 400 প্লাস সুদ কত পেলে? এদিকে 24 ইউনিট। কিস্তিগুলোর উপর সুদ জমবে, কত ইউনিট সুদ? 24 ইউনিট। তাহলে দুইটা মিলা কত হচ্ছে? 424 ইউনিট। প্রত্যেকটা কিস্তি 100 হলে তুমি বলবে আচ্ছা স্যার 4টা কিস্তিতে 400, আর এটার উপর সুদ জমবে, কত সুদ জমলো? 24 ইউনিট, তার মানে 424 ইউনিট। কিস্তি 400, কিস্তিগুলোর উপর সুদ জমলো 424। এই দুইটা মিলা যেতে হবে না, কিস্তি প্লাস কিস্তির সুদ, এটা গিয়ে ঋণের সমান হবে। কত গুণ? 2 গুণ। তাহলে প্রত্যেকটা কিস্তি হচ্ছে 100 ইউনিট, 100-র ভ্যালু কত হবে? এটাও 2 গুণ, 200 টাকা। অনেকে বলবে স্যার এটা না হয় বুঝতে পারলাম, কিন্তু এটা তো এভাবে করলে অনেক টাইম খায় নিবে। শর্টকাট কি হতে পারে স্যার? আসো মন দিয়ে শোনো। হ্যাঁ, হলো তো দূর, এটা আর শর্টকাট হবে। দেখো মন দিয়ে শুনুন, 4টা কিস্তিতে কত হবে? 400, এটাই তো কোনো ডাউট নেই। হ্যাঁ, আর সুদ কত হবে? মন দিয়ে শুনুন, সুদটা এইভাবে বার করে নিবে। 4 বছর বলছে না, 4 বছর, তাহলে 1 যোগ 2 যোগ 1 3, তার মানে 6 বছরের সুদ পাবে। ওকে, খেয়াল করো। হ্যাঁ, মানে কিস্তিগুলো হচ্ছে 100 ইউনিট ধরে নিবে। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, তাহলে একটা কিস্তি যদি 100 হয়, 4টা কিস্তি 400, এটা মনে মনে এসে করে নিবে, এত লেখার কি দরকার? 4 বছর বলছে 1 2 যোগ, যদি 5 বছর বলে 1 2 3 যোগ 4, বুঝছো কি বললাম? এখানে যত বছর বলবে তার 3 বছর বললে 1 যোগ 2,
1 কম হবে, তার মানে 6 বছরের সুদ পাবে 1 বছরে 4, 4 বছরে 4 6 24%, 24% মানে 24 ইউনিট, বুঝছো? তার মানে 424। যদি এই অঙ্কটাই বলতো 5টা কিস্তি, তাহলে 1 2 3 4, 2 1 3 3 3 6 আর 4 10, যত বলবে তার থেকে 1 কম, তার মানে 10 বছরের সুদ, 1 বছরে 4, 10 বছরে 40। ওকে, তাহলে এই 424 এর ভ্যালু যদি 848 হয়, কত গুণ? 2 গুণ। তাহলে প্রত্যেকটা কিস্তি হচ্ছে 100 ইউনিট, তাহলে 100 এর ভ্যালু কত? এটাও 2 গুণ, 200 টাকা। এবার মোটামুটি ঠিক আছে তো নাকি? চলো আসো 14, 6 সমস্ত 1/4% সুদের হারে 3 বছরে কোনো আসল সুদে আসলে এত টাকা হয়, আসল কত? তাহলে এটা আর যদি ভাঙাও 6 সমস্ত 1/4%, 4 6 24 1 25, এইভাবে একবারে কত হবে? এটার ফ্র্যাকশন ভ্যালু কত হয় ভাঙালে? 1/16। 12.5% মানে কত হয়? 1/8, আর এটা কত হবে? 1/16। হ্যাঁ, চলো অসুবিধা হলে সমস্ত ভাঙায় পার্সেন্ট তুলে নিচে 100, 4 6 24 1 25/4% তুলে 100, কিন্তু এত করা যাবে না। মানে আসল যদি 16 ভাগ হয়, তার উপর তুমি 1 ভাগ সুদ পাবে, তার মানে সুদ আসল কত হবে? 17। এবার কয় বছর বলছে? 3 বছর বলছে। 3 বছর যেহেতু বলছে, তাহলে এটার কি করে দিবে? কিউব করে দিবে, এটারও কিউব। এইটার যদি কিউব করো তাহলে 16 কত হয়? 256, তার সঙ্গে আবার 16 গুণ করতে হবে। কত হয় গুণ করলে? 6 16 96 এর 6 থাকবে 9, 5 16 80 আর 9 89 এর 9 থাকবে 8, 16 দুগুণে 32 আর 8 আর 17 এর কিউব 289, এটার সঙ্গে আরো 17 গুণ করো, তাহলে 17 আর 9 গুণ করে কত হয়? 153, তাই না? 9 17 153, 3 থাকবে 15। এবার 8 আর যদি 17 গুণ করো, 8 আর 17 গুণ করলে কত হবে? 100 কত হয়? 36 হয়, রাইট? 136 আর 15 যোগ করে 151 1 থাকবে 15, 17 দুগুণে 34 আর 15 4913। আরে সেম মিলে গেল তো। তাহলে সুদ আসল হচ্ছে 4913, 4913 এর ভ্যালু যদি 4913 হয়, তাহলে আসল 4096, 4096 এর ভ্যালু 4096 হবে, রাইট? চলো আসো 15 নম্বর। একটি রম্বসের কর্ণ দুটি 24 আর 10 সেমি হলে রম্বসটির ক্ষেত্রফল আর পরিসীমা কত? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণ দুটির গুণফল। একটা কর্ণ 24 আর একটা কর্ণ 10, 2 দিয়ে 24 কাটো 12, 12 আর 10 গুণ করো 120। 120, আচ্ছা 120 দেখতেছি দুইটাই আছে, এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে, এটা ক্ষেত্রফল। এবার পরিসীমা কিভাবে বার করবো? পরিসীমা হচ্ছে কি, দেখো রম্বসের দুইটা কর্ণ, হ্যাঁ কর্ণগুলা টাইনা দাও তো। একটা কর্ণ 24, তাহলে এটার অর্ধেকটা কত হবে? 12। আর একটা কর্ণ হচ্ছে 10, তাহলে অর্ধেকটা কত হবে? 5। এবার রম্বসের দুইটা কর্ণের মাঝখানের কোণ 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। একটা বাহু 12, একটা 5 হলে ট্রিপলেট দিয়ে করলে আরেকটা বাহু 13, বা তুমি ওই পিথাগোরাস দিয়ে করতে পারো। এটা 90 ডিগ্রি হলে অতিভুজ, অতিভুজ মানে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ট্রিপলেট দিয়ে করতে পারো। 5 12 13, 3 4 5, তাই না? একটা 12 একটা 5 হলে অপর বাহু 13 হয়, তাহলে এই বাহুটা যদি 13 হয়, তাহলে চারটা বাহুই 13 13 হবে। তাহলে পরিসীমা কত হবে? একটা বাহু যদি 13 হয়, তাহলে পরিসীমা 4 ইন্টু বাহু, তার মানে 4 13 52। তাহলে ক্ষেত্রফল 120 আর পরিসীমা কত হচ্ছে? 52 সেমি। ঠিক আছে, 16তে কি বলছে? তিনটি সংখ্যার অনুপাত 3:5:10 এবং তাদের লসাগু 630, সংখ্যা তিনটির গসাগু কত হবে? তাহলে বলো দেখি, 3 5 10, একটা 3 ইউনিট, একটা 5 ইউনিট, আরেকটা কত বলো দেখি ভাই? 10 ইউনিট। এদের লসাগু কত হয়? 3 5 10, 5 আর 10 এর লসাগু 10, 3 10 30, তাই না? এটা আর করলাম না, পারবে না করতে। বড়টার নামও তো বলবে 10কে 10, 3 দিয়ে ভাগ যায় না, 10 দুগুণে 20, 3 দিয়ে ভাগ যায় না, 3 10 30, সবগুলা দিয়ে ভাগ যায়, এদের লসাগু 30, 30 এর ভ্যালু কত? 630। কত গুণ বলো দেখি ভাই? 21 গুণ, তাই না? এবার এদের গসাগু কত? গসাগু মানে এমন একটা সংখ্যা যেটা দিয়ে তিনটাকেই ভাগ যায়, সেটা হবে 1। অনেকে বলবে স্যার 5 হবে না, 5 দিয়ে এটাকে যায়, এটাকে তো যায় না, তার মানে গসাগু 1। 1 এর ভ্যালু কত হবে? 30 এর ভ্যালু যদি 630 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে? এটাও 21 গুণ, তাহলে 1 এর সঙ্গে 21 গুণ করলে 21 ওকে 21। ওকে, চলো দেখো, পি সমান সমান 99 হলে এইটার মান বার করতে বলছে। তাহলে আসো এটা না একটু গুণ করে দিই। পি দিয়ে পি স্কোয়ারে গুণ করো পি কিউ, পি দিয়ে 3p কে গুণ করো, তার মানে 3p স্কোয়ার, পি দিয়ে 3 কে গুণ করো, তার মানে 3p। ওকে, এবার এটার সঙ্গে তার একটা প্লাস এক আর একটা মাইনাস এক করে নিই। স্যার কেন করব? এটা করলে না, এটা দিয়ে একটা সূত্র হবে। কি সূত্র হবে বলো দেখি? আমরা জানি এরকম একটা ফর্মুলা হয়,
এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, তাহলে এটার মূল সূত্র কি হয় বলে দেখি ভাই, এ প্লাস বি তার হোল কিউব, তাই না? এ প্লাস বি তার হোল কিউব। তাহলে এটা আরে দেখো, যদি পি কিউব আর লাস্টে এক আছে না, এককে যদি লিখি একের কিউব, মাঝখানে দেখো 3a স্কয়ার বি, স্কয়ার মানে পি স্কয়ার আর বি মানে 1, গুণ করলে 3p স্কয়ার প্লাস 3ab স্কয়ার, এ মানে পি, বি মানে বি স্কয়ার মানে 1 স্কয়ার, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব আর মাইনাস 1 1ই। তাহলে এবার এটার মূল সূত্র কি, এ প্লাস বি, এ মানে প্রথমেরটা, বি মানে 1 তার হোল কিউব মাইনাস 1, পি এর জায়গায় পি এর মান 99 যোগ 1 তার কিউব মাইনাস 1, 99 আর 1 যোগ করে 100, 100 এর কিউব করলে কত হবে, দুইটা শূন্য আছে তো, কিউব মানে 3 বার গুণ করলে কয়টা শূন্য হবে, 3 দুগুণে 6, 6টা মাইনাস 1। ওকে, এবার এটার থেকে যদি 1 মাইনাস করো তাহলে কয়টা শূন্য, 6টা শূন্য না, 6টা 9 হবে। ওকে, এটার থেকে 1 মাইনাস করলে তাহলে কয়টা 9 হবে বলে দেখি ভাই, 6টা 9 হবে, তার মানে অ্যান্সার হবে অপশন ডি, রাইট। চলো, এ ও বি এর গড় বয়স 10, বি আর সি এর গড় হচ্ছে 15, এ আর সি এর গড় 20, তাহলে এ বি সি এর গড় বয়স কত? খুব সিম্পল অঙ্ক ভাই। এ আর বি এর গড় কত, গড় যদি 10 হয় তাহলে টোটাল কত হবে, 10 দুগুণে 20, দুইজন না 2 দিয়ে গুণ করব। বি আর সি এর গড় যদি হয় 15, তাহলে টোটাল বয়স কত, 15 গুণন 2, 15 দুগুণে কত হবে, 30। আর এ আর সি এর বয়স কত, এ আর সি এর গড় হচ্ছে 20, তাহলে টোটাল বয়স কত হবে, 20 গুণন 2, তাহলে 20 দুগুণে 40, তাহলে টোটাল বয়স কত, 40 আর 3 70 আর 20 কত হবে, 90, তাই না? বুঝা গেল কি বললাম, দুইজনের গড় বয়স 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে টোটাল বয়স 90। বলে দেখি এটা কার বয়স, তুমি বলবে এটা এ প্লাস বি প্লাস সি সবার বয়স। আমি বললাম আরো ভালো করে খেয়াল করো তো, তুমি বলবে এ 2 বার আছে, বি 2 বার আছে, সি 2 বার আছে, যেহেতু প্রত্যেক ব্যক্তিকে 2 বার নেওয়া হয়েছে তাহলে সামনে 2 বসাই দিলাম। এবার 2 দিয়ে যদি এটাকে কাটি তার মানে 45, তার মানে তিনজনের বয়সের যোগফল কত, 45। তাহলে যোগফল যদি 45 হয় তাহলে গড় মানে তিনজন ব্যক্তি না, 3 দিয়ে ভাগ করে দাও, তার মানে 3 15 45, তাহলে এদের গড় বয়স কত হবে বলে দেখি, 15। বুঝতে পারলে কি বললাম? আর একটা জিনিস কি খেয়াল করো, এগুলো অঙ্ক না ডাইরেক্টও করতে পারো, 10 এ বি এর হচ্ছে কত, 10 আর বি আর সি এর 15, আর এ আর সি এর কত, 20। এটা বলো দেখি 5 বড়, আর এখান থেকে এটা 5 বড়, 10 আর 20 মিডিলে পড়ে না 15, তার মানে এদের গড় 15 হবে, এটা এমনিও বোঝা যায়। ওকে, চলো, 4টি পাত্রে মিশ্রণে দুধ আর জলের অনুপাত যথাক্রমে 5:3, 2:1, 3:2 এবং হচ্ছে 7:4। কোন পাত্রে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম? খেয়াল করো, হ্যাঁ, তাহলে কোনটা বলছে জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম, দুধ সে যার সাপেক্ষে বলো, টোটালটার সাপেক্ষে জলের সাপেক্ষে সেটা ফ্যাক্টর না, জলের সাপেক্ষে দুধের পরিমাণ সবচেয়ে কম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, প্রথমটাই বলে দেখি 5:3, হ্যাঁ, তার মানে দুধ 5 ভাগ, জল 3 ভাগ, টোটাল কত ভাগ বলে দেখি? প্রথম মিশ্রণটা হচ্ছে 5:3, একটু লিখে নি, আর দ্বিতীয়টা 2:1, আর তৃতীয়টা হচ্ছে কত, 3:2, তারপরেরটা হচ্ছে কত, 7:4। তাহলে এটাই দুধের পরিমাণ কত বলে দেখি, 8 ভাগের 5 ভাগ। এটাই দুধের পরিমাণ কত, টোটাল 3 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ দুধ আছে। এখানে টোটাল কত ভাগ বলে দেখি, 5 ভাগ, 5 ভাগের মধ্যে 3 ভাগ দুধ আছে। এখানে টোটাল পরিমাণ কত, 11 ভাগ, 11 ভাগের মধ্যে 7 ভাগ দুধ আছে। এবার কোনটায় কম, কিভাবে কম বেশি কিভাবে বার করে, এদের ডিফারেন্স কত, 3 না, 3 দিয়ে যদি 5 কে ভাগ করি, 3 দিয়ে 5 কে ভাগ করলে কত হয়, 3 ওকে 3, 3 6 18, তাই না, 1.6 এরকম সামথিং একটা হয়। ডিফারেন্স দিয়ে উপরেরটাকে ভাগ, 3 আর 2 এর ডিফারেন্স 1, 1 দিয়ে 2 কে ভাগ করো 2 হবে, 5 আর 3 এর ডিফারেন্স 2, 2 দিয়ে 3 কে ভাগ করো, তার মানে 1.5 হবে। আর এখানে 7 আর 11 আর 7 4 এর ডিফারেন্স, 7 এর ডিফারেন্স 4, 4 দিয়ে 7 কে যদি ভাগ করো কত হয়, 4 দিয়ে 7 কে ভাগ করো, 4 কে 4 থাকবে 3, 0.04 সাথে 1.7 সামথিং। সবচেয়ে ছোট কোনটা, হ্যাঁ সবচেয়ে ছোট এটা 1.5। তাহলে সবচেয়ে কম কোনটায় আছে বলে দেখি, দুধের পরিমাণ এইটাই। কোনটায় সবচেয়ে বলে দেখি দুধের পরিমাণ কম আছে বলে দেখি, দুধের পরিমাণ কম হচ্ছে সবচেয়ে কোন পাত্রে, তৃতীয় পাত্রে, রাইট। 5 ভাগের 3 ভাগ আছে, এটাই হচ্ছে সবচেয়ে কম। বুঝতে পারছো ভাই? চলো,
20। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোটার ভোট দেয় না, 600টি ভোটার অবৈধ, 600টি ভোট অবৈধ ঘোষিত হয়। বিজয়ী প্রার্থী 70% বৈধ ভোট পায় যদি সে 1500 ভোটে জয়লাভ করে, তবে মোট ভোটার কত? টোটাল ভোটার কত জানি না, তার মধ্যে কতজন ভোট দেয় না বলে দেখি, 20% ভোটার ভোট দেয় না। তাহলে যারা ভোট দেয়, প্রদত্ত ভোটের মধ্যে কি হয়, 600টা ভোট ক্যান্সেল হয়। তাহলে এই যে 600টা ভোট বাদ দিলে তাহলে তোমরা কি পাবে, বৈধ ভোট। এই বৈধ ভোটের কি হবে বলো দেখি, আগে বৈধ ভোটটা বার করি। বৈধ ভোটের 75% পায় বিজয়ী প্রার্থী, আর বাকি 25% কি পাবে পরাজিত প্রার্থী। কেন স্যার? কারণ দুটো মিলে 100। বৈধ ভোটের 75%, বৈধ ভোটের 25%, তাহলে কত ভোটে জয়লাভ করে? দুইটার ডিফারেন্স 50%। বৈধ ভোটের 50% ভোটে জয়লাভ করে। ওকে, আর প্রশ্নে দেখো দেওয়া আছে, আগে বৈধ ভোটটা হিসাব করি। হ্যাঁ, বৈধ ভোটের 50%, এই 50% এর ভ্যালু কত বলে দেখি, 1500। বৈধ ভোটের 50% এর ভ্যালু যদি 1500 হয়, কত গুণ? তাহলে টোটাল বৈধ ভোট কত? 100%। বৈধ ভোটের 50% যদি এত হয়, তাহলে 100% এর ভ্যালু কত? তাহলে সরি, এটা 30 গুণ হয়, তাই না? 1500 হয়। তাহলে টোটাল বৈধ ভোট 100%, তাহলে 100% এর ভ্যালু কত? 3000। বুঝো নাই? বৈধ ভোটের 50% যদি 1500 হয়, তাহলে তুমি বলবে টোটাল বৈধ ভোট 100%, 100% 3000। তাহলে বৈধ ভোট কত বার করে নিলাম? 3000। এবার তাহলে এখান থেকে প্রদত্ত ভোট বার করতে পারবে না? একটা শূন্য বেশি হচ্ছে কেন ভাই খালি? বার করা যাবে তো নাকি? প্রদত্ত ভোটের থেকে 600 বাদ দিলে 3000 হয়। তাহলে তুমি বলবে সিম্পল, তাহলে প্রদত্ত ভোট হবে 3000 যোগ 600, তার মানে 3400। ঠিক না? প্রদত্ত ভোটের থেকে 600 বাদ দিলে 3000 হয়, তাহলে প্রদত্ত ভোট 3600 হবে, 600 বেশি হবে। তাহলে বলছে মোট ভোটার কত? তাহলে টোটাল ভোট থেকে 20% বাদ দিলে প্রদত্ত ভোট পাওয়া যায়, তার ভ্যালু হচ্ছে কত? 3400। ওকে, টোটাল ভোটারের থেকে যদি 20% বাদ দেই, তাহলে বাকি যে 80% হচ্ছে কত? 3400। বুঝতে পারছো ভাই? টোটাল ভোটারের 80% আছে না, 80% এর ভ্যালু হচ্ছে কত বলে দেখি? 3400। টোটাল ভোটারের 20% বাদ দিলে 80% থেকে 80% এর ভ্যালু হচ্ছে 3400। তাহলে টোটাল ভোটার 100%, তাহলে 100% এর ভ্যালু কত? গুণ করলে আসে না ভাই? 4 × 32 থাকবে 4 40, কত? 45 গুণ, তাই না? 45 দিয়ে গুণ করলে আসে না? আসো, তাহলে টোটাল ভোটার হচ্ছে 100%, তাহলে 100% এর ভ্যালু কত? 4500। বুঝতে পারছো? তাহলে আগে দেখো এখান থেকে আসলাম, বৈধ ভোটের 50% 15 হলে বৈধ ভোট 3000, তাহলে প্রদত্ত ভোট 3400 হবে, 600 বেশি হবে। এবার টোটাল ভোটারের থেকে 20% বাদ দিলে যে 80% হয় প্রদত্ত ভোট, 80% হচ্ছে 3400, তাহলে টোটাল ভোটার 100%, 100% এর ভ্যালু কত হবে? 4500। ক্লিয়ার কি ভাই? চলো, একজন ব্যক্তি কিছু পত্রিকা পি টাকা প্রতি ডজন, ডজন মানে 12টা পি টাকা ধরে কিনে আর বিক্রি করে প্রতি পিস P/8 টাকা ধরে। তার লাভের শতকরা, আর একটা জিনিস কি পার্সেন্টেজ বলছেন, একটা কথা বলবো, এরকম যদি পার্সেন্টেজে চায় না, পি এর ভ্যালু যে কোনো নিতে পারো, কোনো প্রবলেম নেই। পি এর ভ্যালু দেখো, 12টা কিনে কত টাকা ধরে? পি টাকা ধরে, আর একটা বিক্রি করে P/8। পি এর মান যে কোনো নেওয়া যায়, যে কোনো বলতে এখানে 12 আর, তাহলে এখানে একটার দাম কত হবে? P/12। পি এর মান এমন একটা নেই যেতে 8 দিয়ে ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়। 8 আর 12 লসাগু 24 হয় না? পি এর মান মনে করো 24। যে কোনো ধরতে পারো, যে কোনো। তাহলে একটার দাম কত? কেনা দাম 2, আর এখানে পি এর মান যদি 24 বসাও, 3 আসলে 24, তাহলে একটার বিক্রয় মূল্য কত? 3। পি এর মান 24 নিলাম, যে কোনো নিতে পারো, 24ই কেন নিব? 8 আর 12 লসাগু 24 হয়, সুবিধা হবে। তাহলে একটা দ্রব্য কেনা হয় 2 টাকায়, বিক্রি করা হয় 3 টাকায়, লাভ হয় কত টাকা? 1 টাকা। তাহলে লাভের পার্সেন্টেজ কিভাবে বার করব? 2 টাকার উপরে লাভ হয় 1 টাকা, শতকরা মানে 100 এর মধ্যে কত? তাহলে 2 দিয়ে 100 কে ভাগ করো 50, তাহলে 1 আর 50 গুণ করো, তার মানে কত পার্সেন্ট লাভ হবে? 50%, তাই না? 2 টাকার উপরে লাভ হয় 1 টাকা, শতকরা মানে 100 এর মধ্যে কত লাভ? ক্লিয়ার? এ এবং বি দুইজন শ্রমিক একটি কাজে নিযুক্ত, উভয়ে একসঙ্গে কাজ করলে যত সময় নেয়, এটা একটা আমরা বিশেষ শর্টকাট টেকনিক ইউজ করি। এ আর বি একসাথে কাজ করলে যে সময় নেয়, এ একা যদি কাজ করে না,
এ একা কাজ করলে বেশি সময় লাগবে, এ একা কাজ করলে কত ঘন্টা বেশি লাগে? 8 ঘন্টা। আর যদি সেই কাজটা বি একা করতে চায় তাহলে 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা মানে একদম ভাঙায় না, 4 দুগুণে 8, একে 9, 9/2 ঘন্টা বেশি লাগে। এ একা করলে, একসঙ্গে করলে যে সময় লাগে তার থেকে 8 ঘন্টা বেশি লাগে। আর বি একা করলে একসঙ্গে যে সময় লাগে তার থেকে 4.5 ঘন্টা বেশি লাগে। তাহলে বলছে তারা একসঙ্গে, এ আর বি একসাথে কাজটা কত দিনে করবে, মানে কত ঘন্টায় করবে। এটার একটা রুল আছে, রুট ওভার সময় দুইটির গুণফল। একসঙ্গে করলে যে সময় লাগে তার থেকে এর এতটুকু বেশি, আর বি এর 6.5 ঘন্টা বেশি। তাহলে একসাথে করলে কতটুকু সময় লাগবে? দুইটার গুণফল, রুট ওভার 8 গুণন 9/2। 2 দিয়ে 8 কে কাটো 4, 4 9 কত? 34। তাহলে 36 এর বর্গমূল 6। তাহলে একসঙ্গে যদি কাজ করে এ আর বি, তার মানে কত দিন বলি কেন, মানে 6 ঘন্টা সময় লাগবে। রুট ওভার সময় দুটির গুণফল, সিম্পল একটা শর্টকাট। হ্যাঁ, আসো। ডি ব্যাস বিশিষ্ট একটি পাইপ জলের ট্যাঙ্কে 40 মিনিটে খালি করে। এবার ব্যাস ডাবল হইলো, আগে ছিল ডি, এখন হইলো কত? 2D। তাহলে দেখো আগে আর একটা হচ্ছে এখন, ব্যাসের রেশিও বার করো। ব্যাস বা ব্যাসার্ধ যাই বল, আগে বেস ছিল ডি আর এখন বেস 2D। তাহলে আমি যদি বলি ভাই দুইটা রেশিও কত, ক্যান্সেল করো, 1:2। তাহলে ব্যাস বা ব্যাসার্ধ যাই বলুক না, ব্যাস বা ব্যাসার্ধ যাই বলুক, ব্যাসের রেশিও যা হবে না, সময়ের রেশিও তার উল্টো হবে। আর শুধু উল্টা না, স্কোয়ারের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। কেন? এটা একটা বিশেষ রুল, স্কোয়ার হয়, আয়তনের ব্যাপার, হ্যাঁ স্কোয়ার হবে। তাহলে ব্যাসের রেশিও যা হবে, সময়ের রেশিও তার উল্টো হবে, শুধু খালি উল্টাবে না, স্কোয়ারের সঙ্গে উল্টাবে। তাহলে এখানে 2 আর এখানে 1, আর এটা স্কোয়ার হবে, 2 এর স্কোয়ার 4, এখন 1। ওকে, তার মানে আগে যদি 4 ভাগ সময় লাগে, এখন লাগবে 1 ভাগ। আগে সময় লাগতো 4 ভাগ, এই 4 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 40 মিনিট। 4 এর ভ্যালু যদি 40 হয় 10 গুণ, তাহলে এখন সময় লাগবে 1 ভাগ। 1 এর ভ্যালু কত হবে? এটাও 10 গুণ। তাহলে 1 দিয়ে 10 কে গুণ করো, 10 কে 10 মিনিট। আগে 4 ভাগ সময় লাগতো, 4 এর ভ্যালু যদি 40 হয়, এখন সময় লাগবে 1 ভাগ। 1 এর ভ্যালু কত? 10 কে 10, তার মানে 10 মিনিট সময় লাগবে। একজন ব্যক্তি তার প্রকৃত গতিবেগের 10/9 গতিবেগে বেশি স্পিডে যাচ্ছে, নরমাল স্পিড নয়, কিন্তু ওই দিন 10 ইউনিট বেগে চলছে। 39 কিমি ডিস্টেন্স হচ্ছে 39 কিমি, কতটুকু সময় যায়? 2 ঘন্টা 20 মিনিট। মিনিটকে ঘন্টায় নিয়ে আসো, 60 দিয়ে ভাগ, প্লাস 24 সেকেন্ড, সেকেন্ডকে ঘন্টায় আনো, 3400 দিয়ে ভাগ। পুরাটা ঘন্টায় নিয়ে আসো, মিনিটকে ঘন্টা বানাতে গেলে 60 দিয়ে ভাগ, আর সেকেন্ডকে ঘন্টা বানাতে গেলে 3600, সেকেন্ডে 1 ঘন্টা, তাই 3400 দিয়ে ভাগ। রাইট। 20 দিয়ে 60 কে কাটো 3, তাহলে উপরে নাই মানে 1। 24 দিয়ে কাটো 2400 কে 24, থাকবে 12, 120, 5 24 120, থাকবে 150। লসাগু কত হবে? 3 আর 150 এর লসাগু 150। নিচে কিছু নাই, গুণ হবে। 150 দিয়ে 2 কে গুণ করলে 300, 3 দিয়ে 150 কে ভাগ করে 50, 50 কে 50, প্লাস 150 সেম, তাহলে এখানে 1 একই থাকবে। তাহলে যোগ করলে কত হয়? 351, আর নিচে 150। ছোট করা যায় না ভাই? 3 দিয়ে ক্যান্সেল করো 50, 3 দিয়ে ক্যান্সেল করো, কত হয়? 117। তাহলে এত ঘন্টা 117/50 ঘন্টা। তাহলে এখান থেকে আসো বেগটা বার করে নি। স্পিড মানে কি? দূরত্ব বাই সময়, দূরত্ব হচ্ছে 39, আর নিচের সময়, সময় হচ্ছে 117/50, নিচেরও নিচে, এটা আলটিমেট উপরে যাবে। কাটলে কত? 39 দিয়ে 117 কাটলাম 3, 50/3 কিমি পার ঘন্টা। কিন্তু এটা আনসার না, এটা হচ্ছে ওই দিনের বেগ। নর্মালি হলে কত বেগ বলো দেখি? 50/3। উপরে গুলো মুছে দিই, তাহলে সময়কে ঘন্টায় নিয়ে আসলাম। একটা জিনিস কি বলো দেখি, ওই দিন ট্রেনটা না, ওই দিন ব্যক্তি 9 ভাগ, নর্মাল বেগ হচ্ছে, স্বাভাবিক বেগ হচ্ছে কত বলো দেখি? তার 9 ইউনিট, কিন্তু ওই দিন চলছে 10 ইউনিট বেগে। ওই দিন 10 ইউনিট বেগে চলছে, এই 10 এর ভ্যালুই কত বলো দেখি? 50/3। তাহলে 10 এর ভ্যালু যদি 50/3 হয় না, তাহলে খেয়াল করো, নিচে ইউনিটটা বসা, এইভাবে করে দিয়ে গুণ করেও আসতে পারো, বা 10 এর ভ্যালু যদি এইভাবে করে দিই, 10 এর ভ্যালু 50/3, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 10 দিয়ে ভাগ করবো, নিচে 10 দিয়ে দিই, 10 দিয়ে 50 কে ভাগ করো 5, 5/3। 1 এর ভ্যালু 5/3, 10 এর ভ্যালু 50/3 হলে 10 দিয়ে 50 কে কাটো, 1 এর ভ্যালু 5/3, তাহলে 9 এর ভ্যালু কত হবে? 9 গুণন 5/3, তাই না?
একের ভ্যালু 1 ভাগ মানে যদি 5/3 কে বুঝায়, তাহলে 9 ভাগ মানে 9 গুণন 5/3। তাহলে 3 দিয়ে 9 কে কাটো, 3 3 9, 3 আর 5 গুণ করো, 3 5 15 কিমি পার ঘন্টা, তাই না? 10 এর ভ্যালু 50/3 হলে 1 এর ভ্যালু 5/3, তাহলে 9 এর ভ্যালু 9 গুণন 5/3, তাহলে কাটাকাটি করলে কত হয়? 15 কিমি পার ঘন্টা, তাই না ভাই? আসো এটা দেখো, খুব ভালো একটি অঙ্ক। হ্যাঁ, 20 লিটার দুধ ও জলের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে কত? 30:2। পরপর দুবার 10 লিটার মিশ্রণ ওই মিশ্রণ থেকে তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তাহলে দুধ বাড়বে। হ্যাঁ, এখন ওই মিশ্রণে দুধ আর জলের অনুপাত কত? তাহলে একটা জিনিস খেয়াল করো, আগে আর একটা লেখো পরে। খেয়াল করো, হ্যাঁ, মন দিয়ে শোনো। আগে যদি এটা আমরা কি বার করব? জল বার করব, জল। হ্যাঁ, জল আগে, আরেকটা হচ্ছে কি পরে। তাহলে দেখো, আগে যদি 20 থাকে না, একবার তোলার পর কতটুকু কমবে বলো দেখি? কতটুকু মিশ্রণ তোলা হচ্ছে? 10 লিটার তোলা হচ্ছে, তাহলে 20 থেকে 10 বাদ দাও, 20 - 10। আগে যদি 20 থাকে, তাহলে এখন 20 থেকে 10 তুলবো, তার মানে 20 - 10, তার মানে কত হবে? 10। তাহলে 0 0 ক্যান্সেল। ওকে, এটা জল। জল কেন করবো বলে দেখি? দুধের পরিমাণ, কারণ দুধ মেশানো হবে, যেটা কমতে থাকবে এটাকে টার্গেট করব। আগে যদি 20 থেকে 10 লিটার তুললে, এখন 20 - 10 কত হবে? 10। তাহলে আগে 2 থাকলে এখন কত হবে? 1। দুইবার বলছে, এটা স্কোয়ার করতে পারো বা দুইবার লিখতে পারো। আগে জলের পরিমাণ যদি থাকে 4 ভাগ, তাহলে এখন জলের পরিমাণ 1 ভাগ, গুণ হবে। আগে জলের পরিমাণ 4 ভাগ, আর এখন জলের পরিমাণ 1 ভাগ। এবার 4 এর ভ্যালু কত বলে দেখি? আগে কতটুকু জল ছিল? আগে কত? আগে টোটাল মিশ্রণ 5 ভাগ না? 5 এর ভ্যালু কত? 20। টোটাল মিশ্রণ 5 ভাগ, 5 এর ভ্যালু যদি 20 হয়, তাহলে জলের পরিমাণ 2 ভাগ, 2 এর ভ্যালু কত? 5 দিয়ে 20 কে কাটো, 4, 4 দুগুণে 8। 5 এর ভ্যালু যদি 20 হয়, তাহলে 2 এর ভ্যালু কত? 4 দুগুণে 8। তাহলে আগে জলের পরিমাণ 4 ভাগ, 4 এর ভ্যালু যদি 8 হয়, কত গুণ? 2 গুণ। এখন জলের পরিমাণ 1 ভাগ, 1 এর ভ্যালু কত হবে? এটাও 2 গুণ। তাহলে এখন জল আছে কত লিটার? 2 লিটার। টোটাল মিশ্রণ কিন্তু এই ধরনের অঙ্কে সেম থাকে ভাই। 20 ছিল, এটা দুইবার করো, যাই করো 20 থাকবে। তার মধ্যে 2 লিটার যদি জল থাকে, তাহলে বাকিটা দুধ থাকবে 20 - দুধ। তাহলে এখন দুধ আছে 18 লিটার আর জল 2 লিটার। তাহলে ছোট করো, 9 দুগুণে 18। ওকে, তাহলে জল এটা দিয়ে, এই টেকনিক দিয়ে জল কেন বেরোবে? অনেকে বলবে স্যার দুধের পরিমাণও তো হতে পারে না। কোনটা কমছে? জল কমছে না। দেখো, দুধ মেশানো হয়, মিশ্রণ তুলে দুধ ঢালা হয়, তাহলে দুধ বাড়বে আর জল কমবে। যেটা কমবে সেটাকে টার্গেট করবে। আগে ছিল 20, 10 তুললে 20 - 10। ওকে, মানে আগে যদি মনে করো শুরুতে যদি 20 লিটার জল থাকে, 20 লিটার, তাহলে 10 কমবে, তার মানে 20 - 10, 10 হবে। বুঝছো কি বললাম? 10 তোলা হয়, 20 - 10। অনেকে বলবে তো এটা মিশ্রণ তোলা হয়। হ্যাঁ, ঠিক আছে ভাই, মিশ্রণ তোলা হয়, কিন্তু এটাকে আমরা জল দিয়ে ভাববো। আগে যদি 20 লিটার থাকে, এখন 20 - 10, তার মানে কত হবে? 10 হবে। এটা দিয়ে জল পাবো। 2 থাকলে 1 হবে, ছোট করলে। হ্যাঁ, 2 বার বলছে, 2 বার লিখবো, 3 বার বললে 3 বার। এটা দিয়ে জলের একটা পাবো। আগে জল 4 ভাগ থাকলে এখন 1 ভাগ। জল কমবে, কতটুকু কমবে? এখান থেকে 20 ছিল 20, তার মানে 10 তুললাম, 20 ছিল, তার মানে এখানে 10। হিসাব মিশ্রণেরই হবে। আগে 20 লিটার মিশ্রণ চলছে, 10 লিটার তুলবো, 20 - 10, 10। অনেকে বলবে স্যার এটা তো মিশ্রণের হিসাব হচ্ছে, জল কেন পাবো? জল এই কারণেই পাবো, যেটা কমবে না সেইটার পরিমাণ পাওয়া যায় এই কনসেপ্ট দিয়ে। ওকে, আসো, তার মানে কত হবে বলো দেখি? ছোট করলে কত হবে? দুইটাই ইস্যু হবে। এটা 9:1 এই নম্বর। একজন নিয়োগকারী তার মূলধনের 1/2 অংশ 5% হারে, আর 1/4 অংশ 10% হারে বাকি অংশ, আচ্ছা প্রথমে 2 ভাগের 1 ভাগ, পরে 4 ভাগের 1 ভাগ, টোটাল মূলধন 3 ভাগ হবে। হ্যাঁ, প্রথমে 2 ভাগের 1 ভাগ, পরে 4 ভাগের 1 ভাগ, বাকি কত থাকে? নিচের গুলা হরগুলা সমান করো, এটারে 2 দিয়ে গুণ করো, উপরেও 2 দিয়ে গুণ করো। এটা 4, এটারও 4 বললাম, নিচেও 2 দিয়ে গুণ, উপরেও 2 দিয়ে গুণ, 4 ভাগের 2 ভাগ। তাহলে প্রথমে 4 ভাগের 2 ভাগ, পরে 4 ভাগের 1 ভাগ, তাহলে বাকি থাকবে কত? 4 ভাগের 1 ভাগ। কেন স্যার? প্রথমে 2 ভাগ, পরে 1 ভাগ, 3 ভাগ, তাহলে বাকি থাকবে 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। একটু ঠান্ডা মাথায় ভাবো, তাই না? টোটাল 4 ভাগ, 4 ভাগের প্রথমে 2 ভাগ, পরে 4 ভাগের 1 ভাগ, বাকি থাকবে 4 ভাগের 1 ভাগ। তাহলে এইটাতে কত পার্সেন্ট? 5%। 2/4 অংশের উপর 5%, এইটার উপর 5% সুদ, তাহলে সুদ কত হবে?
2/4 অংশের উপর প্রথমটাই 5%, 2/4 গুণন 5 প্লাস দ্বিতীয়টার উপর 1/4 অংশের উপর 10% সুদ, তাহলে 1/4 গুণন 10, আর লাস্টের এই 1/4 এর উপর কত পার্সেন্ট সুদ? 8% সুদ, তাহলে 1/4 গুণন 8। কাটাকাটি করো না, তাহলে লসাগু করতে সুবিধা হবে, বুঝছো? ও অংশের সঙ্গে পার্সেন্ট গুণ, তাহলে লসাগু কত হবে? 4 উপরে কত? 5 দুগুণে 10 যোগ 10 কে 10 যোগ 8, তাহলে 10 10 20 আর 8 28/4, 2 দুগুণে 4 আর এখানে কত হয়? তাহলে কত হয়? 7% হ্যাঁ, এটা 1 বছরে, 1 বছরে। তাহলে অংশের সঙ্গে পার্সেন্ট গুণ করে 1 বছরের সুদ, কিন্তু এখানে সময় কয় বছর বলছে? 2 বছর, তাহলে 2 বছরে কত হবে? 7 দুগুণে 14 বছর। এরকম অংশ থাকলে অংশের সঙ্গে পার্সেন্ট গুণ করবে, পার্সেন্ট গুণ করলে 2/4 অংশের উপর 5%, 1/4 অংশের উপর 10%, 1/4 অংশের উপর 8%, টোটাল 7% 1 বছরে পায়, তাহলে 2 বছরে 14%। এই 14% এর ভ্যালু হচ্ছে কত? 2800। কত গুণ? 200 গুণ। তাহলে মূলধন হচ্ছে 100%, তাহলে 100% এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 200 গুণ, তাহলে 2 কে 2 আর 4টা শূন্য, তার মানে 20,000। তার মানে তার টোটাল মূলধন হচ্ছে কত বলে দেখি? 20,000, রাইট? কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, কত? একই সুদের হারে কত বছরে 8 গুণ হবে? তাহলে 1 টাকা যদি রাখো না ব্যাংকে, 5 বছর পরে সেটা কি হবে? 2 গুণ হবে, আরো 5 বছর পরে সেটা আরো 2 গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, আরো 5 বছর পরে সেই টাকা আরো 2 গুণ হবে, তার মানে 4 দুগুণে কত হবে? 8। 5 বছর পর পর দ্বিগুণ, 1 টাকা রাখলে দ্বিগুণ, 2 টাকা 5 বছর পরে আরো দ্বিগুণ, 2 দুগুণে 4, 5 বছর পরে আরো দ্বিগুণ, 4 দুগুণে 8, তাহলে টোটাল সময় এখানে 5, এখানে 5, 10, এখানে আরো 5, তার মানে টোটাল সময় 15 বছর। 5 বছরে যদি দ্বিগুণ হয়, তোমরা বলবে সিম্পল স্যার 15 বছর পরে কত হবে? তাহলে ভাই বোন 8 গুণ হবে, রাইট? চলো, একটি সাধারণ পঞ্চভুজের প্রতিটি অভ্যন্তরস্থ বা অন্তঃকোণের মান কত? এই বহুভুজের না বহিকোণ বার করার একটা ফর্মুলা আছে, 360 বাই বাহুর সংখ্যা। 360 কে যদি বাহুর সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে প্রতিটা বহিকোণ পাবে। বাহুর সংখ্যা, তাহলে 360 360, আর বাহুর সংখ্যা কত? বাহু কয়টি? পঞ্চভুজ মানে 5টি বাহু, তাহলে 5 দিয়ে কাটো, 5 7 35, থাকবে 1 10, 5 দুগুণে 10, তার মানে 72 ডিগ্রি। প্রত্যেকটা বহিকোণ হচ্ছে 72 ডিগ্রি, তাহলে স্যার অন্তঃকোণ কত হবে? ও অন্ত আর বহি, যে কোনো বহির্ভুজের আছে না, বহুভুজের, এই যে এটা একটু বাড়ায় যদি দাও, মনে করো যে কোনো একটা বহুভুজ নিলাম, এটা মনে করো কি পঞ্চভুজ, 1 2 3, আচ্ছা হলো পঞ্চভুজ ষড়ভুজ, এইটা বহিকোণ, বহিকোণ যদি 72 হয় না, তাহলে অন্তঃকোণ কত হবে? 108। কেন স্যার? দুটো মিলে 180, তাহলে বহিকোণ যদি 72 হয়, তাহলে অন্তঃকোণ কত হবে? 180 মাইনাস 72, তাহলে অন্তঃকোণ হবে 108 ডিগ্রি। ওকে, তাহলে 360 কে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে বহিকোণ পাবে, 180 থেকে বহিকোণ বাদ দিয়ে দাও, তার মানে অন্তঃকোণ কত হবে বস? 108 ডিগ্রি। একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল x, পরিসীমা y, বেশ যদি z হয়, তাহলে x বাই yz, হ্যাঁ, x বাই yz এর মান বার করতে বলছে। ওকে, আসো তাহলে x মানে ক্ষেত্রফল, ব্যাসার্ধ যদি r ধরে নেও, r রেডিয়াস r, তাহলে x মানে ক্ষেত্রফল না, x এর জায়গায় ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। y মানে কি? y মানে হচ্ছে কি পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র y এর জায়গায় 2 পাই আর। আর z মানে হচ্ছে বেশ, বেশ কত হবে? ব্যাস কত হবে? ব্যাসার্ধ যদি r হয়, তাহলে z মানে বেশ, বেশ হবে 2r। ওকে, x মানে ক্ষেত্রফল, x এর জায়গায় ক্ষেত্রফল পাই আর স্কয়ার, y মানে পরিসীমা বা পরিধি 2 পাই আর, আর z মানে বেশ, বেশ কত হবে? ব্যাসার্ধের ডাবল 2r, তাহলে ক্যান্সেল করো, আর আর ভোগে যাবে, তাই না? আর আর গুণ, এই যে নিচেও 2টা আর উপরেও 2টা আর, কাটা গেল, আর আর গুণ করলে আর স্কয়ার, আর স্কয়ার আর স্কয়ার কাটা, পাই পাই কাটা, উপরে নাই মানে 1, উপরে 1, নিচে 2 দ্বিগুণে 4, বুঝছো? আর আর গুণ করলে আর স্কয়ার, উপরে আর স্কয়ার ভোগে যাবে, তার মানে এটার মান কত? 1/4। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, তার আয়তন কত? তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3, তার বাদিকে লেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু বাহু। চার ঘনক মানে কি? ঘনক মানে হচ্ছে 4 কোণা এবং সব সমান, যেমন লুডুর চক্কা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব যদি সমান হয়, তাহলে সেটাকে ঘনক বলে। এর কর্ণ বার করার সূত্র √3 ইন্টু বাহু। তাহলে বাহু কত? 4, বাহু যদি 4 হয়, তাহলে এটার আয়তনের সূত্র হয় বস
এটার আয়তনের সূত্র বাহু কিউব। আয়তনের সূত্র কি হবে? বাহু কিউব। তাহলে বাহু 4 না, তাহলে 4 এর কিউব। তাহলে 4 এর কিউব করলে কত হবে? 64। বুঝছি কি বললাম? বাহু যদি 4 হয় তাহলে আয়তন হবে 64। ওকে, তাহলে ফ্রেন্ডস এইটার অ্যান্সার হবে অপশন ডি। ওকে, তাহলে ফ্রেন্ডস তাহলে আজকে এখানেই শেষ করছি। এই ছিল 30টি অঙ্ক। এখন থেকে তাহলে আমি তোমাদের বলছি অবশ্যই প্র্যাকটিস সেটও দিব, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস। চ্যাপ্টারে যেমন তোমাদের কয়েকদিনের মধ্যে আমরা অ্যালজেব্রা প্রোভাইড করব, একবারে সম্পূর্ণ অ্যালজেব্রা। ওকে, 120-25টার মতো অঙ্ক হবে, একদম একটা ভিডিওতে পুরো অ্যালজেব্রা রেডি হবে। আর প্র্যাকটিস সেটগুলো আমরা এরকম 2-3 দিন পর দিব, বড় বড় প্র্যাকটিস সেট দিব, তোমাদের সুবিধা হবে। ওকে, তাহলে এখানেই শেষ করেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা জিনিস আরেকবার মনে করে দিচ্ছি ফ্রেন্ডস, তোমরা যদি আমাদের অর্জুন ব্যাচে ভর্তি হতে চাও, ওকে, তোমার স্বপ্ন যদি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশের কনস্টেবল হয়, তাহলে তোমার জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে অর্জুন বেস। মাত্র সামান্য কিছু টাকা দিয়ে, মাত্র 499 টাকা দিয়ে এই বেসে ভর্তি হয়েছে। এখানে সমস্ত কিছু বস আমরা ধরে ধরে রেডি করব। তার জন্য কি করতে হবে? ভিডিও রেডি পিন কমেন্টে চলে যাও বা নিচে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, মানে কোর্সের ব্যাপারে ডিটেলস জানার জন্য। ঠিক আছে, তাহলে চলো বাই, এখানে শেষ করছি।